আমি ডক্টর খোকন কুমার দত্ত। আমার আরেকটি ক্রিশ্চান নাম রয়েছে ডক্টর ডেভিড ব্রুন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আজকের পৃথিবীর একটি বড় সমস্যা যা করোনাভাইরাস 2019 নিয়ে তৈরি হয়েছে, সেই সম্পর্কে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি এখানে তুলে ধরার চেষ্টা করছি। আমার লেখাটির শিরোনাম করোনাভাইরাস 2019 সম্পর্কে কিছু কথা। করোনাভাইরাস 2019 একটি আরএনএ ভাইরাস। এই ভাইরাসটির জিনোম সিঙ্গল স্ট্র্যান্ড প্রকৃতির এবং গোলাকার নয়, যা মানুষের শরীরের কোষের ভিতরে থাকা নিউক্লিয়ার জিনোম অথবা মাইটোকন্ড্রিয়াতে থাকা জিনোম থেকে ভিন্ন প্রকৃতির। করোনাভাইরাসের জিনোম একাধিক প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য বহন করে এবং প্রোটিনগুলো আরএনএ জিনোমকে আবৃত করে রাখা, আবরণী তৈরি। মানুষের দেহকোষ যেমন শ্বাসতন্ত্রের কোষের সাথে সংযুক্ত হওয়া, জীবকোষের মধ্যে নিজেকে সুগঠিত করা, সংখ্যা বৃদ্ধি করা, কোষের ভিতরের পরিবেশকে নিজের অনুকূলে রাখা সহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়। করোনাভাইরাস 2019 সবচেয়ে বাইরের প্রাচীরটি অনেকটা মানুষের দেহকোষের সীমানা নির্ধারণকারী প্রাচীরের মতো দুইটি স্তর বিশিষ্ট লিপিডের বেষ্টনী। প্রোটিনগুলোর ক্ষেত্রে কখনো কখনো যৌগিক প্রকৃতি বর্তমান, কারো ক্ষেত্রে প্রোটিন অংশ কার্বোহাইড্রেটের সাথে যুক্ত থাকে, যাকে গ্লাইকোপ্রোটিন বলে। ভাইরাসটির সবচেয়ে বাইরের প্রাচীরের সাথে কিছু স্পাইক যুক্ত থাকে। স্পাইকগুলো সুষম প্রকৃতির এবং শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড গাঠনিক একক দিয়ে তৈরি। স্পাইক তৈরিকারী প্রোটিনের একটি বিশেষ অংশ শ্বাসতন্ত্রের এপিথেলিয়াল কোষের সাথে প্রকাশিত ACE2 রিসেপ্টরের সাথে যুক্ত হতে এবং ভাইরাসটিকে কোষের মধ্যে ঢুকতে সাহায্য করে। বলে রাখা ভালো যে ACE2 রিসেপ্টরটি মানুষের দেহে স্বাভাবিক অবস্থাতে একটি এনজাইম হিসাবে কাজ করে। করোনাভাইরাস পরিবারের সদস্য সার্স করোনাভাইরাসও একই প্রোটিন ACE2কে মানুষের দেহকোষের মাঝে ঢুকতে ব্যবহার করে। ভাইরাস, ব্যাকটেরিয়া সহ অন্যান্য ক্ষতিকর জীবাণু যখন মানুষের দেহে প্রবেশ করে, তখন কোষের ভিতরে এবং কোষের বাইরে তাদেরকে মেরে ফেলতে এবং অপসারণ করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকে। এই প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটিকে বলা হয় ইনেট বা প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা। ইনেট ইমিউনিটি অনেকটা আমাদের সমাজের পুলিশের মতো ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন এবং প্রতি মুহূর্তের ভালো মন্দের দেখভাল করে এবং সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করে। যে কোনো ধরনের ক্ষতিকারক বিষয়কে চিহ্নিত এবং প্রতিহত করার যথাসাধ্য চেষ্টায় সবসময় সক্রিয় থাকে।
দেহের প্রতিরক্ষা ব্যবস্থার আরেকটি বাহুকে বলা হয় অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটি দেহের অংশ নয় এমন যে কোনো কিছুর বিরুদ্ধে কাজ করে, কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটি ক্ষতিকর জিনিসটিকে খুব ভালোভাবে চিনে শুধুমাত্র ওই জিনিসটিকেই অপসারণ করার লক্ষ্যে অ্যান্টিবডি তৈরি করে। অ্যাডাপটিভ ইমিউনিটি অনেকটা যুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীর ভূমিকাতে কাজ করে, যা শত্রু আক্রান্ত না হলে বা শত্রুর পরিচয় পরিষ্কার না থাকলে মাঠে নামে না। ইনেট এবং অ্যাডাপটিভ ইমিউনিটির মাঝে সীমারেখা টানা অনেকটা কষ্টকর ব্যাপার। দেহ শত্রু দিয়ে আক্রান্ত এই বিষয়টিকে অ্যাডাপটিভ ইমিউন ব্যবস্থাকে অবগত করার কাজটিতে ইনেট ইমিউন ব্যবস্থা বড় ভূমিকা রাখে। আবার অ্যাডাপটিভ ইমিউন ব্যবস্থা যখন অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়, তখন অ্যান্টিবডির কাজকে সাহায্য করা এবং ক্ষতিকর জিনিসটি, তা ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য যা কিছু হোক না কেন, তাকে পরিষ্কার এবং অপসারণ করার কাজটিতে ইনেট ইমিউন ব্যবস্থা ভূমিকা রাখে। দেহের প্রতিরক্ষার অংশে গোয়েন্দা ব্যবস্থা প্রতিটি মুহূর্তে কার্যকর থাকে, যারা দেহের প্রতিটি অংশের উপর নজর রাখে বা সার্ভেলেন্স কার্যকর রাখে। দেহে বাইরের বা ভিতরের কোনো বিপদের বার্তাটি প্রতিরক্ষা ব্যবস্থাকে সরবরাহ করে। ইনেট ইমিউন ব্যবস্থাতে অনেক ধরনের সদস্য থাকে, যারা একটি নিয়মের মাঝে পর্যায়ক্রমে অংশগ্রহণ করে থাকে। কোনো ইমিউন সেলকে আক্রান্ত হবার পর খুব দ্রুত সক্রিয় হয়ে উঠতে দেখা যায়, আবার কাউকে অনেকটা সময় নিয়ে একটু দেরিতে অংশগ্রহণ করতে বা সক্রিয় হয়ে উঠতে দেখা যায়। আবার এমন সদস্যকে দেখা যায় যে অন্য সদস্যদের অংশগ্রহণের জন্য বার্তা প্রেরণ করে থাকে। ইমিউন সেলদের কিছু একই ধরনের এবং ভিন্ন ধরনের অস্ত্র বা কৌশল ব্যবহার করতে দেখা যায়। ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য ক্ষতিকর জীবাণু যারা মানুষের দেহের উপর আশ্রয় করে বাঁচার চেষ্টা করে, তারা সাধারণত ওই অস্ত্র এবং কৌশলগুলিকে প্রাথমিক লক্ষ্যবস্তুতে পরিণত করে এবং অকার্যকর করে দেওয়ার চেষ্টা করে। ইমিউন সেল ছাড়া দেহের যে কোনো কোষের ভিতরেও প্রতিরক্ষা ব্যবস্থা থাকে বা ইমিউন ব্যবস্থাকে সক্রিয় করে তোলার কৌশল থাকে। অনেকের মধ্যে মানুষের দেহ যে প্রক্রিয়াতে বয়স এবং জরাগ্রস্ত হয়ে থাকে বা যে সকল উপাদান ওই প্রক্রিয়াতে ভূমিকা রাখে, তারা কোনোটিকে ইমিউন সেলদের ব্যবহৃত অস্ত্র সম্ভারের অংশ বা ইমিউন ব্যবস্থাকে সক্রিয় করে তুলতে কাজ করতে দেখা যায়। অতি সম্প্রতি মানুষের দেহের প্রতিরক্ষা ব্যবস্থার গবেষণাতে যুগান্তকারী কিছু আবিষ্কার বের হয়ে এসেছে। ব্যবস্থাটি মানুষসহ প্রায় সকল প্রাণীতে, এমনকি উদ্ভিদেও বর্তমান। মানুষের দেহ যখন ভিতর বা বাইরের যে কোনো ধরনের বিপদের মুখোমুখি হয়, তখন ব্যবস্থাটি বিপদটিকে চিহ্নিত করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। অনেকে ব্যবস্থাটিকে ইনফ্লেমেশন সিগন্যালিং হিসেবে নামকরণ করেছেন। ইনফ্লেমেশন সিগন্যালিং ব্যবস্থা ইনেট ইমিউন ব্যবস্থার প্রাণকেন্দ্রে অবস্থিত বলা যায়। ইনফ্লেমেশন কমপ্লেক্স সাধারণ এবং সুন্দর অবস্থাতেও বর্তমান থাকে, কিন্তু সক্রিয় থাকে না, বা স্বাভাবিক অবস্থাতে ইনফ্লেমেশন কমপ্লেক্সের কাজ এখনো পরিষ্কার নয়। ইনফ্লেমেশন কমপ্লেক্সকে সক্রিয় করে তুলতে পারে এমন অনেক ধরনের উপাদান দেখা যায়। প্রায় সকল প্রকার ভাইরাস এবং ব্যাকটেরিয়া কোনো না কোনো প্রকারের ইনফ্লেমেশন কমপ্লেক্সকে সক্রিয় করে তুলতে দেখা যায়। ইনফ্লেমেশন কমপ্লেক্সকে সক্রিয় করে তোলার ক্ষেত্রে এমন কিছু নিয়ামক দেখা যায় যারা মানুষের বয়স্ক হবার প্রক্রিয়া এবং বয়সের সাথে যোগ আছে এমন সব রোগ ব্যাধির সাথে যুক্ত। উদাহরণ হিসাবে কয়েকটি রোগের নাম উল্লেখ করা যায়,
যেমন ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, ওবিসিটি ইত্যাদি। দেহের যে কোনো বিপদকে শনাক্ত করে ইনফ্লেমেশন কমপ্লেক্স যখন সক্রিয় হয়ে ওঠে তখন এক ধরনের প্রোটিয়েজ সক্রিয় হয়ে ওঠে, যা সাধারণত প্রোটিনকে ভেঙে ফেলে। এক এক ধরনের প্রোটিয়েজ ভিন্ন ভিন্ন ধরনের প্যাটার্ন অনুসরণ করে। ইনফ্লেমেশন কমপ্লেক্স ক্যাসপেজ নামে প্রোটিয়েজকে সক্রিয় করে তোলে, যা বিশেষ ধরনের কিছু সাইটোকাইনকে কর্মক্ষম করে তোলে এবং ইনফ্লেমেশন প্রক্রিয়াকে শুরু করে, যা ইমিউন সেলদেরকে ক্ষতিকর জিনিস, তা ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য যা কিছু হোক না কেন, তার কাছে নিয়ে আসতে আকর্ষণ করে। ইনফ্লেমেশনের মাত্রার উপর এর উপকারী বা ক্ষতিকর প্রভাব নির্ভর করতে দেখা যায়। ইনফ্লেমেশন সাধারণত ক্ষতিকর জিনিসগুলোকে অপসারণের কাজটি করে থাকে, কিন্তু কখনো কখনো মাত্রাতিরিক্ত সক্রিয়তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই অবস্থাটিকে হাইপার ইনফ্লেমেশন বলা হয়ে থাকে। হাইপার ইনফ্লেমেশনের কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে দেখা যায়। আবার অনেক সময় ইনফ্লেমেশন জীবাণু দিয়ে আক্রান্ত হওয়ার খুব কাছাকাছি সময়ে বা একটু দেরিতে ঘটতে দেখা যায়, যা রোগীর জন্য বিভিন্ন ধরনের ফলাফল বয়ে আনে। যাই হোক, করোনা ভাইরাস 2019 প্যান্ডেমিক আজ সারা পৃথিবীকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। একটি ব্যাপক সংখ্যার মূল্যবান জীবনের বেদনাদায়ক মৃত্যু হয়েছে এবং হচ্ছে। এর মাঝে যারা মৃত্যুর শিকার হয়েছেন তাদের অনেকে একটু বয়স্ক এবং কখনো কখনো বয়সের প্রক্রিয়ার সাথে যোগ আছে এমন কোনো রোগে ভুগছিলেন বলে প্রকাশিত হয়েছে। কোনো কোনো দেশে রোগীদের উপর অথবা মৃতদেহের উপর বিভিন্ন মাত্রায় গবেষণা চলছে। এমন একটি বিষয় সামনে এসেছে যা মৃত্যুর কারণ হিসাবে কাজ করছে বলে অনেকে মনে করছেন, তা হলো সাইটোকাইনের জ্বর এবং হাইপার ইনফ্লেমেশন, যা ARDS বা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমের মতো বলে মনে করা হচ্ছে। ব্যাপারটি এমন বলা যায় যে কয়েকজন খারাপ লোককে মারার জন্য একটি শহর বা একটি দেশকে পুড়িয়ে দেওয়া বা ধ্বংস করে দেওয়ার মতো ঘটনা। তবে করোনা ভাইরাস 2019 আক্রান্ত রোগীর শরীরে শ্বাসতন্ত্র ছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও প্রভাবিত হবার কথা প্রকাশিত হয়েছে। কম বয়সের মাঝেও করোনা ভাইরাস 2019 আক্রান্ত হবার ঘটনা প্রকাশিত হয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবার ঘটনা নেই বলেই চলে। অনেকে এমনটা বলেছেন যে বাচ্চা বা কম বয়স্কদের মাঝেও করোনা সংক্রমণ ঘটতে পারে, তবে তা সাধারণত ক্ষতিকর পর্যায়ে প্রতিক্রিয়া দেহে তৈরি করে না। আর বয়স্কদের মাঝে ভাইরাস ছড়াতে বাচ্চারা কিন্তু বড় ভূমিকা রাখতে সক্ষম বলে অনেকে মনে করছেন, কারণ বাচ্চাদের সবার কাছে সাধারণত সহজ যাতায়াত থাকে। বলে রাখা ভালো যে বয়সকে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করা যায়। তার একটি ঘড়ির কাঁটা মেপে সংখ্যার ভিত্তিতে, আরেকটি হলো দেহের পরিবর্তনের ভিত্তিতে। কম বয়সে কখনো কখনো বয়সের অনুকূলে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। বলা যায় বয়সের প্রক্রিয়ার সাথে করোনা ভাইরাস 2019 আক্রান্ত হবার সাধারণ যোগসূত্র থাকতে পারে। অনেকে মনে করেন যে জীবকোষের মাইটোকন্ড্রিয়া বয়সের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আবার অনেকে মনে করেন যে ফ্রি রেডিক্যাল তৈরির গতি এবং জমা হবার পরিমাণের উপর বয়সের প্রক্রিয়া নির্ভরশীল। আবার অনেকে মনে করেন যে ইনফ্লেমেশন প্রক্রিয়ার সাথে বয়সের প্রক্রিয়ার যোগ রয়েছে। আবার অনেকে মনে করেন যে সময়ের সাথে মানুষের দেহে আবর্জনা বা ময়লা জমতে থাকে, যা দেহকে বয়স্ক করে তোলে। মানুষের দেহের কোষের ভিতরে যে পরিমাণ ফ্রি রেডিক্যাল তৈরি হয় তা সিংহভাগ মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়। ফ্রি রেডিক্যালগুলো দেহে আবর্জনা তৈরিতে বড় ভূমিকা রাখে। আজ 2020 সালে আরেকটি বিষয় অনেকটা পরিষ্কার হয়ে উঠেছে, তা হলো মানুষের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল নিয়ন্ত্রণের সাথে মাইটোকন্ড্রিয়ার বড় যোগ রয়েছে।
মাইটোকন্ড্রিয়া অনেকের কাছে শুধু শক্তি মানে এটিপি তৈরির কারখানা হিসাবে বেশি পরিচিত। পূর্বে উল্লিখিত ইনফ্লেমেজম কমপ্লেক্স সক্রিয় হতে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা অপরিহার্য বলে অনেকটা প্রমাণিত। ক্ষতিগ্রস্ত মাইটোকন্ড্রিয়াকে অপসারণ করলে ইনফ্লেমেশন বন্ধ হয়ে যায় বলে প্রকাশিত হয়েছে। মাইটোফাজি এবং অটোফাজি প্রক্রিয়ার সাথে ইনফ্লেমেশনের যোগ প্রকাশিত হয়েছে। করোনা ভাইরাস 2019 আক্রান্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে মেসেনকিমাল স্টেম সেল থেরাপি ব্যবহার করে ভালো ফলাফল পাওয়ার ঘটনা প্রকাশিত হয়েছে। মেসেনকিমাল স্টেম সেল দেহের ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত কোষকে সুস্থ সবল প্রকৃতির মাইটোকন্ড্রিয়া দান করে উপকার করে থাকে বলে আজ সবার জানা। মেসেনকিমাল স্টেম সেল মাইটোকন্ড্রিয়া ছাড়াও অন্যান্য সাহায্য দিয়ে থাকে, যা বিভিন্ন উপায়ে বিপদগ্রস্ত কোষটিতে পৌঁছে থাকে। বিশেষ অবস্থাতে করোনা ভাইরাস 2019 আক্রান্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে ম্যালেরিয়া এবং যক্ষ্মার ক্ষেত্রে ব্যবহৃত ওষুধের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ম্যালেরিয়া এবং যক্ষ্মার ওষুধের কার্যকারিতার সাথে মাইটোকন্ড্রিয়ার যোগ এবং ইনফ্লেমেজম কমপ্লেক্স সক্রিয় হওয়ার ঘটনা প্রকাশিত হয়েছে। অনেকে ভাইরাসকে কোষের মধ্যে প্রবেশে বাধা দেবার প্রক্রিয়া নিয়ে কাজ করছেন বা সরাসরি ভাইরাসকে নির্মূল করার বা ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াতে বাধা দেবার কৌশল নিয়ে কাজ করছে। কেউ কেউ আবার প্রচলিত পথে অ্যাডাপটিভ ইমিউন ব্যবস্থাকে কাজে লাগিয়ে ভ্যাকসিন তৈরির চেষ্টা করছেন, যা বর্তমান কাঠামোতে সময় সাপেক্ষ ব্যাপার। আবার অনেকে বিভিন্ন রোগে ব্যবহৃত ওষুধকে স্বল্প সময়ে রিপোজিশন করে ব্যাপক জনগোষ্ঠীর উপকার করার কাজে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু কিছু পথ থেকে হয়তো আমরা সহজেই অনেকটা উপকার পেতে পারি। আমরা যদি করোনা ভাইরাস 2019 সংক্রমণ এবং ভয়াবহ ঘটনাগুলির সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়ার অস্বাভাবিকতা, ফ্রি রেডিক্যাল এবং ইনফ্লেমেজম সিগন্যালিংয়ের বিষয়টিকে কিছুটা আমলে নেই, তাহলে পথটি যুক্তিযুক্ত মনে হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়ার অস্বাভাবিকতা রোধ করে এবং ইনফ্লেমেজম কমপ্লেক্সকে সক্রিয় হতে বাধা দেয়, তা আজ প্রমাণিত। অনেক দেশে করোনা ভাইরাস 2019 আক্রান্ত রোগীর চিকিৎসার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করা হয়েছে। উদাহরণ হিসেবে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের নাম উল্লেখ করা যায়। আর ভিটামিন ডি অনেকের কাছেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত রাখার উপায় হিসেবে বেশ জনপ্রিয়। ভিটামিন ডি মানুষের দেহে যে সকল মলিকিউলকে সবচেয়ে বেশি প্রভাবিত করে তার মধ্যে VDUP1 বা টিক্সনি বা TBP2 সবার উপরে অবস্থিত। আবার এই মলিকিউলটি মাইটোকন্ড্রিয়ার ফ্রি রেডিক্যাল তৈরি এবং ইনফ্লেমেজম কমপ্লেক্সকে সক্রিয় হওয়ার জন্য অপরিহার্য বলে প্রকাশিত হয়েছে। মানুষসহ অন্যান্য প্রাণীর বয়সের প্রক্রিয়ার মূল নিয়ন্ত্রক VDUP1 বা টিক্সনি বা TBP2কে চিহ্নিত করা হয়েছে। বয়সের সাথে সাথে মানুষের দেহে মলিকিউলটির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে বলে প্রকাশিত হয়েছে। VDUP1 বা টিক্সনি বা TBP2 এর অনুপস্থিতিতে ইনফ্লেমেজম কমপ্লেক্স সক্রিয় হয় না বা ইনফ্লেমেশন বন্ধ হয়ে যায় বা ঘটে না। ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, ওবেসিটি সহ অনেক রোগ যার সাথে বয়সের প্রক্রিয়া যুক্ত, সেখানে মলিকিউলটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। করোনা ভাইরাস 2019 কম বয়স্কদের এবং বাচ্চাদেরকে বেশি প্রভাবিত না করার সাথে মেলাটোনিনকে কেউ কেউ যুক্ত করেছেন। মেলাটোনিনের সাথে VDUP1 বা টিক্সনি বা TBP2 এর গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রকাশিত হয়েছে। মেলাটোনিনের এবং VDUP1 বা টিক্সনি বা TBP2 উভয়ই মানুষের ঘুমের প্রক্রিয়ার সাথে যুক্ত বলে প্রকাশিত হয়েছে।
কথাটি সবারই জানা যে বাচ্চারা একটু বেশি ঘুমিয়ে থাকে। অনেক দেশে ঘুমের ওষুধ হিসাবে মেলাটোনিন ব্যবহৃত হয়ে থাকে। বলে রাখা ভালো যে মানুষ যখন ঘুমায় তখন বিশেষ করে মস্তিষ্কের মাঝে ইনফ্লেমেশন সিগন্যালিং প্রক্রিয়া সক্রিয় থাকে। ইনফ্লেমেশন কমপ্লেক্স সক্রিয় হতে VDUP1 বা টিক্সনি বা TBP2 এর ভূমিকা অপরিহার্যতা আগেই বলা হয়েছে। ভিটামিন সি এবং ভিটামিন ডি আমরা অনেক সুলভ খাদ্য থেকে সহজেই পেতে পারি, যেমন লেবু বা মরিচে ভিটামিন সি থাকে। দুগ্ধজাত খাবার, ডিম ইত্যাদি থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। আর সূর্যালোকের উপস্থিতিতে আমাদের দেহে ত্বকে ভিটামিন ডি তৈরি হয়ে থাকে, তা সবার জানা। বিশেষ করে বয়স্ক যারা আছেন তাদের জন্য কিছুটা সূর্যের আলোতে থাকা উপকারী হিসেবে কাজ করতে পারে। ভিটামিন ডি এর কার্যকর রূপ তৈরিতে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে বলে সবাই জানেন। উপরের আলোচনা থেকে বোঝা যায় যে ভিটামিন ডি মানুষের দেহের প্রতিরক্ষা ব্যবস্থার সুস্বাস্থ্যের জন্য উপকারী। তাই করোনা ভাইরাস যারা আক্রান্ত হননি তাদের জন্য উপকারী হিসাবে কাজ করার কথা, বা আক্রান্ত রোগীদের শরীরের একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত উপকারী হিসাবে কাজ করার কথা। কিন্তু ভিটামিন ডির সাথে ইনফ্লেমেশন প্রক্রিয়ার সক্রিয়তার যোগ রয়েছে। করোনা ভাইরাস 2019 আক্রান্ত রোগীদের মাঝে যারা সাইটোকাইনের ঝড় সহ সেপসিসের কাছাকাছি মারাত্মক লক্ষণ প্রকাশ পেয়েছে তাদের জন্য ভিটামিন ডি হয়তোবা ভয়াবহতাকে বাড়িয়ে দিতে পারে। কিন্তু এই মারাত্মক অবস্থাতে ভিটামিন সি, কোয়ারসেটিন, অ্যালিসিন বা অন্য যে কোনো কিছু যারা ফ্রি রেডিক্যাল ধ্বংস করে তারা উপকারী হিসাবে কাজ করবে এমনটা নিশ্চিতভাবে ধরে নেওয়া যায়। অনেক খাবার আছে যার মাঝে অ্যান্টিঅক্সিডেন্টের প্রাচুর্য সবার জানা। এমনকি চা এবং কফি এর মাঝেও এই গুণ ব্যাপকভাবে বর্তমান। আমরা সেই সব খাবার এবং পানীয়গুলিকে আমাদের তালিকাতে সহজেই রাখতে পারি। আর সারা পৃথিবী যে বিষয়গুলিকে গুরুত্ব দিচ্ছে সেগুলিকেও আমরা মেনে চলতে পারি। যেমন মানুষের কাছাকাছি যাওয়ার সময় মুখে মাস্ক পরা, ঘন ঘন স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার করা, 20 থেকে 30 সেকেন্ড অন্তত, যতটা সম্ভব বাড়িতে অবস্থান করা, তবে আইসোলেটেড থাকতে পারলে উপকারটা যথাযথ হতে পারে। মুখে, নাকে, চোখে যতটা সম্ভব হাত না দেওয়া ভালো, কারণ ওইগুলো শ্বাসতন্ত্রের পথের সাথে যুক্ত। অথবা প্রয়োজন হলে টিস্যু ব্যবহার করা এবং পরে পারলে পুড়িয়ে ফেলা। ব্যবহৃত কাপড়গুলি ধুয়ে ফেলা। আর স্বাস্থ্য বিষয়ক অস্বাভাবিক উপসর্গ এবং লক্ষণ দেখা দিলে চিকিৎসকের সাহায্য নেওয়া। করোনা ভাইরাস 2019 সাথে বিশেষভাবে যুক্ত উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, শ্বাসতন্ত্রের সমস্যা, হাঁচি, কাশি ইত্যাদি। করোনা ভাইরাস 2019 হাঁচি কাশির সময়ে ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে থাকে। কিন্তু করোনা ভাইরাস 2019 খুব বেশি সময় মানুষের দেহের বাইরে বেঁচে থাকতে পারে না, যা ঘন্টা থেকে একদিনের মাঝেই হয়তো সীমাবদ্ধ। তবে বস্তুর পৃষ্ঠে যুক্ত করোনা ভাইরাস 2019 বেশ কিছু সময় বেঁচে থাকতে পারে, যেমন কয়েক ঘন্টা পর্যন্ত হতে পারে। তাই বাড়ির বাইরে গেলে, বিশেষ করে যেখানে জনসমাগম দেখা যায়, ফিরে এসে ভালো করে হাত, মুখ, পালে কাপড় পরিবর্তন করে শরীরটাকে পরিষ্কার করে নেওয়া ভালো। করোনা ভাইরাস 2019 সংক্রমণ শনাক্তকরণ প্রক্রিয়া অনেকটা ডেঙ্গু বা চিকনগুনিয়া ভাইরাস শনাক্ত করার মতো। সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হচ্ছে ভাইরাসের জিনম বা আরএনএকে শনাক্ত করা। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা PCR পদ্ধতি ব্যবহারের জন্য উপদেশ দিয়েছে, তা সবার জানা। RT-PCR এর জন্য প্রয়োজনীয় অলিগো সিকোয়েন্স সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
জিনোমের যে কোনো জায়গাতে প্রাইমার ডিজাইন করলে সবসময় ভালো সিগন্যাল পাওয়া নাও যেতে পারে, তাই পরীক্ষিত সিকোয়েন্স ব্যবহার করাই হয়তো ভালো। আরটিপিসিআর পদ্ধতির জন্য রিয়াল টাইম পিসিআর মেশিন ব্যবহার করতে পারলে হয়তো খুব ভালো হয়, কারণ এই যন্ত্রের সেন্সিটিভিটি খুব ভালো, খুব কম সংখ্যক ভাইরাস থাকলেও জানা যায়। তাই রেসপিরেটরি সোয়াব অথবা অন্যান্য পথে ভাইরাস সংগ্রহ করার সময় একটু সাবধান থাকাই ভালো। অনেকে ভিন্ন পদ্ধতিতে খুব অল্প সময়ে ভাইরাসের জিনোমের একটি খণ্ডকে মাত্র শনাক্ত করার পদ্ধতিও আবিষ্কার করেছেন। এমন পদ্ধতিও আবিষ্কার হয়েছে যা কয়েক মিনিটের মাঝে করোনা ভাইরাস 2019-এর পরিস্থিতিকে উপস্থিতিকে শনাক্ত করতে সক্ষম। তবে কেউ কেউ আবার ভাইরাস সংক্রমণের কারণে তৈরি অ্যান্টিবডিকে টার্গেট করে পদ্ধতি বের করেছেন। বলে রাখা ভালো যে এখন পর্যন্ত যেটুকু গবেষণা করোনা ভাইরাস 2019 নিয়ে হয়েছে তা থেকে জানা যায় যে দেহ ভাইরাস আক্রান্ত হওয়ার পর অন্তত 7 দিন সময়ের আগে দেহে এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় না। তাই অ্যান্টিবডিকে টার্গেট করে পদ্ধতি ব্যবহার করলে প্রাথমিক পর্যায়ের ইনফেকশন ধরা পড়ে না। দেহে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, আর এই অ্যান্টিবডি অনেক দিন পর্যন্ত শরীরে বর্তমান থাকে। আর অ্যান্টিবডি তৈরিতে সক্ষম মেমোরি সেল বছরের পর বছর শরীরে বর্তমান থাকে, ঠিক যেমনটি ভ্যাকসিন নেবার পর শরীরে গড়ে থাকে। তার মানে শরীরে ভাইরাস না থাকলেও অ্যান্টিবডি থাকতে পারে। এমন অনেক সময় অ্যান্টিবডি শনাক্ত করতে সক্ষম হলেও বলা সম্ভব নয় যে দেহে ভাইরাস আছে। তবে ভাইরাসের দেহের কোনো উপাদান বা অংশ যার অ্যান্টিজেনিসিটি আছে তাকে ব্যবহার করে অ্যান্টিবডি তৈরি করতে পারলে ভাইরাস শনাক্তকরণ পদ্ধতি নিয়ে বিতর্ক নাও আসতে পারে। লেখাটি এই করোনা ভাইরাস সমস্যা শুরু হবার বেশ পরে তৈরি, আর সবার জন্য সুস্বাস্থ্য এবং সুন্দর নিরাপদ দিনের কামনা রইল।